প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে অমিতাভ সরকারের মিশ্র মাধ্যমে আঁকা চিত্রকলা প্রদর্শনী অপ্রাসঙ্গিক। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। আজকে রাইতে একটা সময় যে আপনার বান মারছে সে আপনার চোখের সামনে মাথা ঘুরে পড়ে যাব। আমার সামনে? আপনার সামনে। তার মানে আপনি জানেন আমার বান্ডা কে মারছে? জানি। এই যে আসমার দোকানে লোকজন আসে, আসমারে দেখে, এই কারণে এটা নাম দিছি আসমা মহল। বিষয়টা তো খুব মজার, আপনি তো অনেক মজা নিতে পারেন। তোমার কাছে যদি এক গ্লাস শরবত চাইয়া এই উডানে 2টা গড়াগড়িও দিতাম, তাও তো তুমি আমার আধা গ্লাস শরবত দিতা না। আর সাথে আগের থেকে শরবত বানায় রাখছে। কপাল। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সিম্ফনি ব্যান্ডের ভোকালিস্ট সঙ্গীতশিল্পী মনি জামান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন? ভীষণ ভালো আছি, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। গান তো আমরা শুনবই অবশ্যই। অবশ্যই অবশ্যই। আচ্ছা, মুক্তি স্বাধীনতা 2.0 এই শিরোনামে আপনার নতুন একটি গান এসেছে, খুবই সাম্প্রতিক সময়। জি জি। তো মানে এই গানটি করার পর কেমন লেগেছে? হ্যাঁ, এই গানটি মুক্তি স্বাধীনতা 2.0 এই গানটি আমি করেছি এই নতুন বাংলাদেশকে ভিত্তি করে। গানটি লিখেছেন হচ্ছে চারুশিল্পী ও আবৃত্তিকার জান্নাত সুলতানা। উনি আসলে একজন প্রবাসী। উনি এই বাংলাদেশের এই সমস্ত পরিবেশ পরিস্থিতিগুলো উনি খুব ফিল করেছেন প্রবাসে থেকে। এবং জান্নাত সুলতানা উনি এইভাবে ফিল করে উনি আমাকে বললেন যে এইরকম একটা গান আমরা করতে চাই। তো যদিও সাম্প্রতিক সময় ওনার অনেকগুলো গান আমি কাজ করেছি বা করছি, তো সেই হিসাবেই আমরা মানে জান্নাত সুলতানা আমাকে বলাতেই আমি এই মুক্তি স্বাধীনতা 2.0টা করলাম। এবং গানটা আলহামদুলিল্লাহ অনেক মানে মানুষ অনেক ভালো বলতেছে। গানটির তো কথা যার কথা আপনি বলছিলেন, জি, জান্নাত সুলতানা তিনি লিখেছেন এবং আপনি এটা সুর কম্পোজিশনটা আপনার? হ্যাঁ, গাওয়াও আমার। আচ্ছা, গানটি আমরা কি শুনে ফেলবো, তারপর আমরা বাকি কথাগুলো বলি? গানটা শুনি। হ্যাঁ, গানটা শুনি আপনি। মুক্তির পতাকা উড়ছে, শান্তির পায়রা নিড়ে ফিরছে, শোক গীতি মুছে দিয়ে মুখে স্বস্তির হাসি ফুটেছে। মুক্তির পতাকা উড়ছে, শান্তির পায়রা নিড়ে ফিরছে, শোক গীতি মুছে গিয়ে মুখে স্বস্তির হাসি ফুটেছে। মুক্তির হবে জয়, শান্তির হবে জয়, শোষকের হবে ক্ষয়, হবেই হবে ক্ষয়। মুক্তির হবে জয়, শান্তির হবে জয়, শোষকের হবে ক্ষয়, হবেই হবে ক্ষয়। ন্যায় সংগ্রামের নেই কোনো পরাজয়।
মুক্তির পতাকা উড়ছে, শান্তির পায়রা নিড়ে ফিরছে, শোক গীতি মুছে গিয়ে মুখে স্বস্তির হাসি ফুটেছে। মুক্তির হবে জয়, শান্তির হবে জয়, শোষকের হবে ক্ষয়, হবেই হবে ক্ষয়, ন্যায় সংগ্রামের নেই কোনো পরাজয়। গানটার বাকি অংশ শ্রোতাদের জন্য রাখলাম। গানটা ইউটিউবে পাওয়া যাচ্ছে, তো আপনারা যদি সবাই শুনেন এবং আমাদের এনকারেজ করেন অনেক ভালো লাগবে। অবশ্যই। এখন পর্যন্ত রেসপন্সটা কেমন পাচ্ছেন অনেক গানটির ভালো, জন্য? অনেক ভালো আলহামদুলিল্লাহ। যদিও মানে এই যে আমাদের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, আমি গানটা রিলিজ করেছিলাম বন্যার বেশ মানে ঠিক আগেই, যার কারণে বন্যার এই পরিস্থিতিতে আমরা অনেকটা হকচকিয়ে গিয়েছি। খুব তো স্বাভাবিক। সেই কারণে যদিও কিছুটা আমি বলবো না যে কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে, এই বাট তারপরেও গানটা অনেক ভাবে মানুষ রেসপন্স করেছে। হ্যাঁ, একটু যদি শুরুর গল্প জানতে চাই যে গানের সাথে আসলে কেন এই যে জীবনের সময়গুলোকে গানের মধ্যে দিয়ে দেওয়া, এই সিদ্ধান্তটা আসলে কিভাবে নেওয়া বা ছোটবেলায় কোথায় শেখা হয়েছে গান? বিষয়টা হয়েছে, আমি যেটা বিশ্বাস করি মানে সঙ্গীত এমন একটা জিনিস, যদি সঙ্গীত জিনিসটা কারোর মধ্যে ভর করে আসলে সে আর এইখান থেকে মুক্তি পায় না, তাকে মানে মৃত্যু পর্যন্ত করে যেতে হয়। তো সেইভাবে আমরা আসলে শুরুটা খুলনায়, ছোটবেলাতেই খুলনায় হারমোনিয়াম দিয়ে ওস্তাদের কাছ থেকেই গান শেখা শুরু। এরপরে খুলনায় যখন কলেজ জীবনে আসছি তখন আমরা কলেজ ফ্রেন্ডরা মিলেই সিম্ফনি ব্যান্ডটা তৈরি করি। আচ্ছা। সো এই সিম্ফনি ব্যান্ড তৈরি হওয়ার পরে আমরা যেহেতু সবাই স্কুল এবং কলেজ ফ্রেন্ড ছিলাম, তো আমরা কিছু শোজ করি খুলনায়, প্রোগ্রামগুলো হতো, যদিও ইনস্ট্রুমেন্টসের অনেক বেশি ক্রাইসিস ছিল, তারপরেও আমরা ওইটা ওভারকাম করতে পারছি বিভিন্ন বড় ভাইদের হেল্পে। তো সেইখান থেকে ধরো আমাদের পথ চলা শুরু, এবং আমরা খুলনায় থাকতেই সিম্ফনি ব্যান্ডের গানগুলো তৈরি করেছি। আমাদের যে ফার্স্ট অ্যালবাম ছিল ওখানে ছিল 12টা গান, বাট আমরা গান করেছিলাম বোধহয় 20টার মতো। সেটা কত সালের কথা হবে প্রথম অ্যালবাম? আমি এটা বলছি, আমাদের প্রথম অ্যালবাম রিলিজ হয়েছে 1991 সালে, ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট অ্যালবাম, বাট এইটা রেকর্ড হয়েছে 1990 সালে, যখন এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের শেষ দিকটা চলছিল তখন, এবং সেই উত্তাল ঢাকার মধ্যে আমাদের রেকর্ডিংও চলছে অনেকটা সময়। সেই সময়ে সিম্ফনি ব্যান্ডের সাথে যারা ছিলেন, এখন এই পর্যায়ে এসে আসলে অনেক সদস্যই হয়তো নেই, অথবা অনেক সদস্য নতুন যুক্ত হয়েছে, এমন তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, অবশ্যই হয়েছে। হয় কি, প্রথমত আমাদের দেশের প্রেক্ষাপটটা তখন আসলে মিউজিকটা প্রফেশন হিসাবে নেওয়ার মতো ছিল না। তা আমরা ফ্রেন্ডরা পরে আসলে নিজেদের জীবনের জীবিকার কারণে স্ক্যাটার্ড হয়ে গেছে, এবং তারা মিউজিক থেকেও কিছুটা সরে গিয়েছে। তো যার কারণে আমরা পরবর্তীকালে যে কাজটা করতে হয়েছে আমাদের, মানে সময়ের সাথে সাথে যেহেতু মানুষের মন মানসিকতা এবং সমস্ত কিছু পরিবর্তন হয়, সেই সময়ের সাথে সাথে আমাদেরকে কিছু নতুন মেম্বার যুক্ত করতে হয়েছে। এখনো যেমন যেই আমাদের স্টিল যে আমরা যে সেট আপটা, এই সেট আপটা ধরেন আমার এবং আমাদের সুজন, এই দুজনের সাথে পরের যে মেম্বাররা আছে তাদের বয়সের বেশ অনেক পার্থক্য আছে। আচ্ছা, এই বয়সের পার্থক্যটা কি এই যে গানের যে রুচিবোধ, কি ধরনের গান হবে সেই সিদ্ধান্তে কোনো রকম কোনো প্রভাব ফেলে? না, তার কারণ ফেলে না এই কারণে ওরা নতুন প্রজন্মের এবং সবাই নামকরা মিউজিশিয়ানস বাংলাদেশের, কিন্তু ওরা যে সিম্ফনির সাথে অ্যাড হয়েছে সেটা তো ওরা সিম্ফনির গানগুলো আগের থেকেই শুনতো। সিম্ফনি কোন জনরার ব্যান্ড এটা তো ওরা আগের থেকেই জানে। তো এইটা আমাদের জন্য আরো সুবিধা হয়েছে যে ওদের কিছু মতামত যেটা আমাদের নতুন গানগুলোকে অনেক বড় ডাইমেনশন দিচ্ছে, এবং এটা আমাদের জন্য অনেক পজিটিভ হচ্ছে, সমৃদ্ধ করছে আরো দিনে দিনে। এই যে এতগুলো বছর ধরে সিম্ফনি ব্যান্ডের যতগুলো গান শুনেছি, তার মধ্যে বেশিরভাগ গানই আপনার নিজের লেখা এবং সুর করা। লেখালেখির চর্চার সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? সেটা কি গান থেকেই? হ্যাঁ, গান থেকেই। মানে লেখালেখির চর্চাটা কিভাবে, আমি আসলে লেখক ছিলাম না বা এখনো না, হ্যাঁ।
তো আমরা তো আসলে খুলনাতে ছিলাম, ওইখানে তো সব কিছুই ওই সময়টাতে সব কিছুই অনেক কম ছিল। হ্যাঁ, তো যারা গানের গীতিকার, এরকম প্রফেশনাল গীতিকার তো আমাদের ছিল না। জি, বা আমরা তো ব্যান্ড মিউজিক করি, নতুন প্রজন্ম, আমাদের যে স্পিরিট বা আমরা যেই লেখার ধরনটা চাই ওইটা তো আসলে আমরা মিলাইতে পারছিলাম না। যারা লিখতেন তারা তাদের গানগুলোর ধরন আর যদিও খুলনা রেডিও আছে, বাট ওনারা ওইটা একটা অন্য টাইপ। তখন কি হলো, তখন বাধ্য হয়ে আসলে আমি কলম ধরেছি। আচ্ছা, হ্যাঁ, এবং বাধ্য হয়ে আসলে মানে নিজেদের কথাগুলো, নিজেদের ভাষাগুলো, আমার নিজের নিজেদেরকেই যে নিয়ে অভিব্যক্তিটা, হ্যাঁ, হ্যাঁ, এইটা আমি বোঝাতে চেয়েছি মানুষকে খুবই সাবলীল এবং সাধারণ ভাষায়। মানে আমাদের গানগুলোর মধ্যে ওরকম কোনো কাব্যিক ঢং পাওয়া যাবে না, ঠিক আছে? মানে যেহেতু আমার নিজের ওই কাব্যর গভীরতা অনেক কম। ব্যান্ড সঙ্গীতের কথা যদি বলি, খুব অবধারিতভাবে বলতে হয় 90 দশকের ব্যান্ড সঙ্গীতের যে সময়টা, আপনারা যে রূপালী সময়টা পার করেছেন, জি। সেটা অভূতপূর্ব সুন্দর ছিল। সেই সময়টা পরবর্তীতে আর কখনো ফেরত আসেনি। এটার কারণ কি বলে মনে করেন? আসলে কি দেখেন, একজন মানুষের জীবনেও কিন্তু একটা সোনালী সময় থাকে, একটা গোল্ডেন পিরিয়ড থাকে, ঠিক আছে? তো এইটা কিন্তু আসলে সারা জীবন তার জীবনে গোল্ডেন সময় হয় না। ঠিক সঙ্গীতের ক্ষেত্রে 90 দশকটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গোল্ডেন দশক, ঠিক আছে? এইটা আসলে আর আসবে না, এটা আর হবেও না। তার কারণ কি দেখেন, 90 দশকের পরেই যখন আমরা মিলেনিয়ামে পড়লাম, তখনই আমাদের সমস্ত কিছু পরিবর্তিত হইতে থাকলো। তো কি পরিবর্তন? যেমন আমরা আগে অ্যানালগ বেস ছিলাম, হ্যাঁ, আমাদের সমস্ত কিছু অ্যানালগ স্টাইলে ছিল। এর আগে লাইভ শো থেকে ট্র্যাকে আসছি, সরি লাইভ রেকর্ডিং থেকে ট্র্যাকে আসছি, ওইটা একই মানে জনরার। কিন্তু অ্যানালগ থেকে ডিজিটাল সুইচ করাটা এটা একদম টোটালি ডিফারেন্ট, এবং এটা সাউন্ডিং আলাদা, সমস্ত কিছু আলাদা। হ্যাঁ, তো এখন এইরকমভাবে ওই ডিজিটালাইজ হওয়ার পরে আপনি আবার একটা সোনালী সময় তৈরি করবেন বা আসবে, আমার মনে হয় সেইটা তো মনে হয় 100 বছরের মতো দরকার, আর অনেক সময় যেহেতু দরকার। বাংলাদেশের বাংলা গান তো আগের থেকেই ছিল, যখন এই ভারতবর্ষ ছিল। তো এরকম সোনালী সময় তো কখনো বলা হচ্ছে না। তখন কোনো একটি গান যদি হিট হতো, আমরা শুনতাম যে পাড়ার দোকানগুলোতে গানগুলো বাজছে, জোরে জোরে মাইকে গানগুলো বাজতো বা সাউন্ড বক্সে বাজতো। এখন কিন্তু কোনো গান হিট হলে আমরা বুঝতে পারি না আসলে কোন গানটা হিট হলো, কোন গানটা এখন ট্রেন্ডে আছে। এই যে এতগুলো বছর ধরে গান করছেন, কখনো পারিবারিকভাবে গান আপনি যেন করতে না পারেন, সেই ব্যাপারে কখনো এরকম নিষেধাজ্ঞা এসেছে পরিবার থেকে, নাকি সবসময় সহযোগিতা পেয়েছেন? না, মানে বিষয়টা সহযোগিতাও পাইনি, খুব বেশি বাধাগ্রস্ত হয়নি। প্রথমত আমার পরিবার তো আসলে সঙ্গীত রিলেটেড পরিবার ছিল না। আমার বাবা চাকরিজীবী ছিলেন, আমার মা ঘরণী, বা আমার আরও পূর্বতন কেউই ছিলেন না। বাট যেইটা হয় যে ধরেন আসলে এই গান করে কি করব, আমরা ওই সময় একটা না অথৈ সাগরের মধ্যেই ছিলাম। এখন যেমন অনেক সোশ্যাল হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়া কারণে মানুষ মোটামুটি বুঝতে পারে, সুযোগ অনেকটা বেড়েছে, সুতরাং অনিশ্চয়তার জায়গাটা কমে গিয়েছে, এবং বা প্যারেন্টসদের বোঝাবুঝির জায়গাটাও অনেক সহজ হয়ে গিয়েছে। তো সেই হিসাবে যদি বলেন, তাহলে আমার মা বাবা আসলে আমাকে ওইভাবে ডিস্টার্ব করেনি কোনোদিন। আচ্ছা, মানে যে তারা তো আসলে কিছু বুঝতেই পারতেছে না কি করবে এটা করে। আমার বাবা মাঝে মাঝে বলতেন, গান করো, কি করবা এটা করে, ঠিক আছে? কিন্তু এখনকার প্যারেন্টসরা যেহেতু সব মনিটরিং পায়, আমার মা বাবা তো কিছু পাননি, কিন্তু সেই হিসেবে তারা ডিস্টার্ব করেননি। আচ্ছা, আপনার সিম্ফনি ব্যান্ডের খুব জনপ্রিয় একটি গান ছিল অনুভবে কল্পনা। এই গানটি আসলে তৈরি করা বা এই গানটা লেখা, এটার পেছনের গল্পটা কেমন? পেছনের গল্পটা হচ্ছে কি, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে, এটা খুব লাভ সং তো ভাবে পার্সোনাল লাইফ বা কিছু কিনা। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি, আমার একটা অভ্যাস সবসময় ছিল, আমি অন্য যারা প্রেম করতো, ডেট করতো, আমি ওদেরকে খুব ফলো করতাম। আচ্ছা, ওদের অনেক জিনিস, অনেক মানে খুনসুটি, অনেক কিছু, বা যদি ফ্রেন্ডরা কেউ গল্প করতো বা কি, আমি না ওইগুলো বিভিন্ন গানের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসতাম, ঠিক আছে? ওইভাবেই নিয়ে আসতাম। এবং এই অনুভবে গানটা মনে হয় আমার মানে কমপ্লিট করতে লেগেছিল লেখাটা 6-7 মাস। এতদিন সময় লেগেছে একটি গান লিখতে? আমি তো সিদ্ধহস্ত গীতিকবি বা কবি বা এরকম না। তারপর সুর আর কম্পোজিশনটা? ওই যে সুর কম্পোজিশন হচ্ছে, তার মধ্যে লেখাও চলছে।
একসাথেই চলছে, ঠিক আছে। আচ্ছা। হয়তো দেখা গেলে একটা অন্তরা করে বসে আছে, দ্বিতীয় অন্তরে কি করব, হ্যাঁ। কোন দিকে নিব, এটা নিয়ে ভাবছে অনেক। হয়তো আমি একটা জিনিস চিন্তা করতেছি, তাতে শব্দ অনেক বেশি হয়ে যাচ্ছে, আমার লাগবে অনেক কম শব্দ, এরকম করে ওইভাবে ওই গান করতে আমার তো অনেক সময় লেগেছে। আরো একটি ভীষণ জনপ্রিয় গান আছে, আমার ভেতরে বাহিরে অন্তরে জি অন্তরে, জি, এই ওইটা গানটি রুদ্রমা প্রথম, শহীদুল্লাহ, হ্যাঁ এই ওইটা গানটি আমরাই করেছি ফার্স্ট, আমরাই ইন্ট্রোডিউস করেছি গানটাকে। শুধু তাই না, এই ভালো আছি ভালো থেকো এই গানটা যে রুদ্রমা শহীদুল্লাহ মারা যাওয়ার পরে তো গানটা এসেছে মানুষের কাছে, জি। আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এসেছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এই ভালো আছি ভালো থেকো এই গানটাকে আপনারা কেন পিক করলেন, মানে সিম্ফনি ব্যান্ড কেন পিক করলো? এটা পিক করার একটা অভিনব কারণ আছে। কারণটা হচ্ছে তখন হচ্ছে বাংলাদেশে তো শুধুমাত্র বিটিভি, তো সামনে টেলিভিশনে ঈদের স্পেশাল ব্যান্ড শো আমাদেরকে ডেকেছে। জি। উনি প্রডিউসার ছিলেন ফিরোজ মাহমুদ। আচ্ছা, তো উনি আসলে তখন যখন গিয়েছি ওনার কাছে, উনি বলতেছে তোরা তো 5টা গান করে ফেলছিস, এই তোদের যে ক্যাসেটটা আছে, তখন ক্যাসেট বলতাম, তো আসলে এইখানে সব গান স্লো, এখান থেকে গান করার মতো গান নেই, তো যদি মানে নতুন গানটা না হয় তাহলে কিন্তু তোদের দিব না। আচ্ছা, আমরা তো স্টুডেন্টের মতো, মানে আমার বয়স 21 বছর এরকম, বা উনি অনেক সিনিয়র মোস্ট, বাবার বয়সী মানুষ। তখন আমরা তো একটু হয়ে গেলাম। তখন বললাম যে ফিরোজ ভাই একটা গান আছে, শুনাই, যদি আপনি পারমিশন দেন, যদি আপনি পছন্দ করেন তাহলে গানটা রেকর্ড করব, কারণ আমাদের তো রেকর্ডের মতো করার মতো অবস্থা নেই, উই আর স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ, তখন বললো গা। তখন আমি এই ভালো আছি ভালো থেকোটা এই বিটিভিতে ওনার টেবিলের সামনে বসে আমি প্রথম 4-5 লাইন গাইলাম। আচ্ছা, উনি বলল যা করে নিয়ে আয়, আর শুনতে হবে না। আমি তখন ওনাকে বলতেছি আপনি কি শিওর বলতেছেন, বুঝেন কিন্তু পরে কিন্তু আপনি বললে খুব, না না করে নিয়ে আয় যা। আচ্ছা, তো এই গানটা আরও ঘটনা আছে, যেমন ধরেন রিয়াজউদ্দিন বাদশাহ প্রয়াত, উনি বিটিভির জিএম ছিলেন, উনি এডিটিং রুমে এই গানটা দেখে বলছে এই গানটা হিট না করলে আমি চাকরি ছেড়ে দেবো। আচ্ছা, সব বড় বড় মনীষী তো, ওনাদের মানে ওই আইকিউগুলো খুব এইভাবে আসলে গানটা তো ওনাকে বলে আসছি যে এই গানটা করি, বাইরে এসে তো আর গানের কথা তো এত জনপ্রিয় গানের সাথে আপনার আসলে যোগাযোগ এবং সংযুক্ত ছিলেন আপনি, সব গানের পেছনে একটা করে গল্প আছে এবং প্রত্যেকটা গল্প শুনতে গেলে আসলে অনেক লম্বা একটা সময় লাগবে, এত বছরের ক্যারিয়ার। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনার আগামী দিনগুলো যেন সুন্দর হয় সেই শুভকামনা রইল। সবশেষে আরো একটি গান শুনবো, কোন গানটি শোনাবেন? অনুভবে করি শুনি। অনুভবে কল্পনাতে যে মিশের, হাসির ঝলকে তুমি রজনীগন্ধা ফোটাও, উদাসী মন শুধু তোমার পানেই চেয়ে রয়, ভাবনাগুলো শুধু তোমার ছবি এঁকে যায়। হায় রে কোন সুখামা বিভোর তোমার স্বপনে, কখনো আগে বুঝিনি ভালোবাসা কারে অস্ত যাওয়া বিকেলে একাকী দাঁড়িয়েছিলে, দৃষ্টিতে কি যে মায়া ছিল, ভালোবাসা কেড়ে নিলে। অস্ত যাওয়া বিকেলে একাকী দাঁড়িয়েছিলে, দৃষ্টিতে কি যে মায়া ছিল, ভালোবাসা কেড়ে নিলে। আলো আধারিতে লাগছিল তোমাকে, স্রষ্টার গড়া কোনো
প্রতিমা যেন ভীষণ সুন্দর, বরাবরের মতন। Thank you. অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, তার কারণ এনটিভি এরকম সুন্দর সুন্দর প্রোগ্রামগুলোতে আমাকে মাঝে মাঝে ডাকে, এই কারণে এনটিভির দীর্ঘ জীবন কামনা করি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।